সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির একবিংশ পর্ব। আমি পড়াকারে, সাথে থাকুন। সূর্যদার সঙ্গে আমি শিয়ালদার কাছে এলাম। আমাকে নিয়ে সূর্যদা একটা মেস বাড়ির অন্ধকার সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। একটা ঘরের দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ভেতরে 4 জন লোক। একজনকে দেখে সূর্যদা বলল, ব্রজদা, আজ এভি স্কুলের সামনে পুলিশ লাঠি আর টিয়ার গ্যাস চালিয়েছে। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই ছেলেটিকে? আমার ভাই হয়, ও আমার সঙ্গে ছিল। ব্রজগোপাল বললেন, এইটুকু ছেলেকে না নিয়ে গেলেই পারতে, সবাইকেই যেতে হবে। ব্রজগোপাল চৌকির তলা থেকে একটা টিনের কৌটো বার করে ঢাকনা খুলে বললেন, খোকা, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই, খাও। তাকিয়ে দেখলাম কৌটোর মধ্যে মুড়ি আর বাতাসা। আমি এক মুঠো তুলে নিলাম। ঘরের অন্যান্যরাও এক মুঠো নিয়ে মুহূর্তে কৌটোটা ফাঁক হয়ে গেল। এই ঘটনাটা আমার মনের মধ্যে একটা ছাপ রেখে যায়। তখন ঠিক না বুঝলেও পরে জেনেছিলাম, এই ঘরে যারা উপস্থিত তারা সবাই দেশ উদ্ধার করার জন্য গৃহের সুখ শান্তি বিসর্জন দিয়ে এসেছে। যে কোনো সময় ওদের মৃত্যুও হতে পারে। তবু ওদের নেতা ব্রজগোপাল একটা ছোট ছেলেকে দেখে প্রথমেই কিছু খাবার খেতে দেবার কথা ভেবেছিলেন। সেই মুড়ি ও বাতাসার স্বাদ আমার জিভে লেগে আছে। আমি খাটের উপর চুপ করে বসে রইলাম। সূর্যদা ওদের সঙ্গে আলোচনা করতে লাগলো। সেদিন কলকাতার বিভিন্ন স্থানে 5 জায়গায় পুলিশের সঙ্গে ছাত্রদের গোলমাল হয়েছে। এতে সবাইকে বেশ উৎসাহিত দেখা গেল। বোঝা যায় ছাত্ররা আপনা আপনি স্ট্রাইক করেনি, এর পেছনে একটা সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই মেস থেকে বেরিয়ে সূর্যদা বলল, এক্ষুনি বাড়ি ফিরবি না আর কোথাও যাবি? প্রশ্ন শুনেই আমি বুঝতে পারলাম সূর্যদা কি বলতে চায়। শিয়ালদা স্টেশন দেখেই বুঝেছি কাছেই তালতলা। উৎসাহিত হয়ে বললাম, সূর্যদা, বড়দিদের বাড়ি যাবে? সূর্যদা যেন আমাকে খুশি করার জন্যই বলল, চল তাহলে। তালতলায় জ্যাঠামশায়ের বাড়ির খুব কাছে এসে সূর্যদা মত বদলে ফেলল। থমকে দাঁড়িয়ে বলল, থাক, তুই যা, আমি আর যাব না। আমি সূর্যদার মুখের দিকে তাকালাম। এ তো অন্যরকম মুখ। এই মুখে মিলে আছে খানিকটা ভয় ও অনেকখানি লজ্জা। এই দুটি ব্যাপার সূর্যদার চরিত্রে আগে কখনো দেখিনি। যে মানুষ কিছুক্ষণ আগে অকুত ভয়ে পুলিশকে ইট মারছিল, সে হঠাৎ ভয় পাবে কেন? আমি বললাম, কেন, চলো না, কি হয়েছে? সূর্যদা পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে উদাসীন ভাব দেখিয়ে বলল, না, আমার অন্য কাজ আছে, আজ যাব না। আমি সূর্যদাকে ছাড়লাম না, হাত ধরে টানাটানি করতে লাগলাম। সূর্যদা যেন এটাই চাইছিল, যেন আমি ওকে জোর করে ধরে নিয়ে এলাম এ বাড়িতে। দুপুরে সব সময় গেট বন্ধ থাকে, পাশেই দারোয়ানের ঘর। জ্যাঠামশাই তার বাড়িতে ক্রমশই জাঁকজমক বাড়াচ্ছে। তিনি নানা প্রকারে দেখাতে চান যে তিনি এখন বড়বাবুর চেয়েও অবস্থাপন্ন। আমরা এখন স্কুলে বালি কাগজে লিখি, কাগজের দাম সাংঘাতিক। দুপুরবেলা বাড়িতে বিশেষ কেউই থাকে না। জ্যাঠামশাই তো থাকবেনই না। দারোয়ান আমাকে চেনে, গেট খুলে দিল। সিঁড়ির নিচের ঘরখানাতেই সাধু কাকা থাকেন। সাধু কাকা কয়েকদিনের জন্য কলকাতায় এসেছিলেন, কিন্তু বেশ কিছুদিন থেকে গেলেন। সাধু কাকার ঘরের দরজা খোলাই ছিল। খাটের ওপর ঘুমোচ্ছেন, খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, দাড়ি গোপ ঘামে ভিজে গেছে। এই ঘরখানায় সূর্যদার কাছে নিরাপদ মনে হলো। সন্ন্যাসীদের ঘুম কি ভীষণ পাতলা হয়! আমরা ঘরে ঢোকা মাত্র সাধু কাকা চোখ খুলে তাকালেন, অথচ আমরা একটু শব্দ করিনি। কাঁচা ঘুম ভাঙলে অনেকে রেগে যায়। সাধু কাকা হাসি মুখে উঠে বসে বললেন, কি খবর সূর্যকুমারের, কি খবর? আমি সাধু কাকাকে প্রণাম করলাম। সূর্যদা জানলার শিক ধরে দাঁড়িয়ে রইল। সূর্যদা কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করে না। সাধু কাকা আমার মাথায় হাত দিয়ে বললেন, জীব জীব।
তারপর সূর্যদার দিকে তাকিয়ে বললেন, সূর্যকুমার, এদিকে এসো তো। সূর্যদা পায়ে পায়ে কাছে এগিয়ে এলো। সাধু কাকা তার বাঁ করতল নিজের হাতে তুলে নিলেন। জিজ্ঞেস করলেন, তোমার কি রাশি তুমি জানো? সূর্যদা ওসব জানে না। তোমার কোনো কোষ্ঠী নেই? আছে কিনা শুনিনি। তোমার জন্ম তারিখ কবে? 7ই সেপ্টেম্বর। তাহলে বাংলা কত তারিখ হলো? সাধু কাকা সূর্যদার হাত দেখতে লাগলেন, কিছুই বললেন না। হাত দেখা শেষ করে ভারী মায়ার সঙ্গে সূর্যদার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, সাধু কাকা, সূর্যদার হাতে কি দেখলেন? সাধু কাকা বললেন, আমি ভালো হাত দেখতে জানি না, মনে হলো সবই তো ভালো। ওপরে গিয়েছিলে? না, এখনো যাইনি। সাধু কাকার বিছানায় তোষক বা চাদর নেই, শুধু একটা কম্বল পাতা। আমরা তার উপরে বসলাম। এই কুটকুটে কম্বলের ওপর শুয়ে উনি ঘুমন কি করে? সাধু কাকা বললেন, চোখ মেলে যখন সূর্যকে দেখলাম হঠাৎ চমকে উঠেছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে আমার ছোট ভাইকে স্বপ্ন দেখছিলাম। ঘুম ভেঙে মনে হলো সেই যেন দাঁড়িয়েছে। সূর্য, তুমি একটু সাবধানে থেকো। কেন? এই বয়সে তোমার একটা ফাঁড়া আছে। সূর্যদা আর কিছু না বলে একটু হাসল। কে জানে সূর্যদা ফাঁড়া কথাটার মানে বুঝল কি না। আমি বুঝেছি, আর 2 বছর বাদে আমার আগুনের ফাঁড়া আছে। সূর্যদা জিজ্ঞেস করল, আপনি জন্মান্তর মানেন? হে, আবার মানামানির কি আছে? তুমি মানো বা না মানো, পাপ করলে আবার জন্মাতেই হবে। পাপ কাকে বলে? পাপ অনেক রকম, যেমন জীব হিংসা একটা পাপ। মাছ মাংস খাওয়াও কি পাপ? এক হিসেবে তো বটেই। বাইবেলেও পড়েছি হিংসা করা পাপ, কিন্তু খ্রিস্টানরা তো মাছ মাংস খাওয়া পাপ মনে করে না। তর্ক জমে উঠতেই আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলাম। উঠে এলাম ওপরে। সারা বাড়িতে সবাই ঘুমোচ্ছে। জ্যাঠাইমা ঘুমোচ্ছে ছোড়দিকে নিয়ে। জ্যাঠাইমার এক বোন কিছুদিন ধরে এখানে এসে রয়েছেন, তিনিও পাশের ঘরে ঘুমন্ত। বড়দিকে খুঁজে পেলাম 3 তলায়। একখানা বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে একসময়। বইয়ের ওপর তার চুলগুলো ছড়ানো। গায়ে হাত দিয়ে ডাকলাম, বড়দি, বড়দি। বড়দি ধর্মড় করে উঠে বসল, যেন ভয় পেয়েছে। বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখছিল। আমাকে দেখে নিশ্চিন্ত হয়ে জিজ্ঞেস করল, কিরে, কখন এলি? আমি ঠোঁটে আঙুল দিয়ে বললাম, চুপ। বড়দি ভুঁড়ো কুঁচকে তাকালো, তারপর বলল, ওরকম করছিস কেন? কি হয়েছে কি? আমি ফিসফিস করে বললাম, সূর্যদা এসেছে। বড়দি একটু চমকে উঠল, তারপর বলল, কোথায়? এই বাড়িতে, নিচে সাধু কাকার সঙ্গে গল্প করছে, ডেকে নিয়ে আসবো ওপরে। বড়দি একটুক্ষণ চুপ করে রইল, মুখ ফেরালো দেয়ালের দিকে। সেইভাবেই বলল, সূর্যদা কেন এসেছে? সূর্যদাকে চলে যেতে বল। বড়দির কাছ থেকে এরকম কথা আমি আশা করিনি। চট করে বললাম, চলে যাবে কেন? জ্যাঠাইমা তো ঘুমোচ্ছে। বড়দি এক ধমক দিয়ে বলল, কি আজে বাজে কথা বলছিস? এক্ষুনি যা, ওকে চলে যেতে বল। বড়দি আমাকে ধমকে ভয় দেখাবে ভেবেছিল। আমি বুঝি ভয় দেখাতে জানি না। চোখ গোল গোল করে বললাম, সূর্যদা কি বলেছে জানো? সূর্যদা বলেছে 500 গোনার মধ্যে যদি তাকে ওপরে ডেকে না আনি, তাহলে সূর্যদা দুম দুম করে গুলি করবে। কি করবে? গুলি করবে। সূর্যদার কাছে বন্দুক আছে। সূর্যদা পুলিশের সঙ্গে লড়াই করেছে। কবে? এই তো আজকেই, আমি নিজে দেখেছি। সূর্যদা ভীষণ রেগে আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, 500-এর মধ্যে যদি না ডাকি।
বর্দি সরু চোখে তাকালো আমার দিকে, একটু একটু যেন বিশ্বাস করলো আমার কথা। মুখে একটা যন্ত্রণার চিহ্ন ফুটে উঠল। তারপর আঁচল গুছিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এখানে ডাকতে হবে না, সূর্যদাকে গিয়ে বল আমি নিচে আসছি। আমি তরতর করে নিচে নেমে এলাম। সূর্যদা তখন সাধু কাকার সঙ্গে দারুণ তর্কে মেতে উঠেছে। সূর্যদার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম একটুক্ষণ। একটুও ভালো লাগছিল না ওইসব তর্ক। একটু ফাঁক পেয়ে বললাম, সূর্যদা চলো এবার ওপরে যাই। সাধু কাকা সঙ্গে সঙ্গে কথা থামিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, যাও ঘুরে এসো। দোতলা আর একতলার শ্রেণীর মাঝখানে দাঁড়িয়ে আছে বর্দি, পাথরের মূর্তির মতন স্থির। আমি আর সূর্যদা ওপরে উঠে এলাম। সূর্যদা গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কেমন আছিস? তুমি কেন এলে? তোর সঙ্গে আমার কথা আছে। তুমি আর এসো না। তোমার সঙ্গে আমার কথা আছে। বর্দি আমার দিকে তাকিয়ে বলল, বাদল তুই ওপরে গিয়ে বসতো। আমি রাগের সঙ্গে বললাম, কেন? এখন একটু ওপরে গিয়ে বস, পরে আসবি। না আমি যাব না। ছেলে মানুষই করিস না, যা বলছি শোন। বাহ, আমি সব ব্যবস্থা করলাম, এখন আমি ছেলে মানুষ? সূর্যদার বর্দির ঝগড়া আমি দেখব না? আমি গো ধরে দাঁড়িয়ে রইলাম। সূর্যদা আমার মাথায় হাত দিয়ে নরমভাবে বলল, বাদল এখন একটু সাধু কাকার সঙ্গে বসে গল্প কর গিয়ে, পরে তোকে ডাকব। সূর্যদা বকুনি দিলে কিংবা মাথায় গাঁটটা মারলেও আমি হয়তো যেতাম না, কিন্তু সূর্যদার নরম গলার অনুরোধ উপেক্ষা করা যায় না। বিড়বিড় করতে করতে নেমে এলাম সাধু কাকার ঘরে। সাধু কাকা অবাক হলেন না, কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, বস। আজ তোদের স্কুল এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কেন? বাদল চলে যাবার পর সূর্য আরেক সিঁড়ি উঠে এলো। এখন সে আর শ্রীলেখা দোতলা ও একতলার সিঁড়ির মাঝখানে। শ্রীলেখা জিজ্ঞেস করল, তুমি আজ পুলিশের সঙ্গে মারামারি করেছ? কে বলল? ওসব বাজে কথা। তুমি কি এমনি এমনি মরতে চাও? শোন শ্রীলেখা, আমার এখন অনেক কাজ, কিন্তু তোর জন্য আমার মনটা স্থির করতে পারি না। তুই আমার সঙ্গে চল। তুমি আবার এসব কথা বলছো? তুমি জানো না যে এটা হয় না? কেন হবে না? তুই আর আমি কেউই বাড়িতে থাকবো না, আমরা ঘুরে বেড়াবো। কোথায়? কখন কোথায় থাকবো তার ঠিক নেই। আমাদের সামনে এখন অনেক কাজ, তোকেও কাজ করতে হবে। এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তোকে আমি হরদার কথা বলেছিলাম। হরদা মৃত্যুর আগে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, দেশ স্বাধীন করার জন্য হরদার বাকি কাজ আমাকে করতে হবে। সে প্রতিজ্ঞা যদি আমি না রাখি তবে আমি মানুষ নয়। হরদা কিসের জন্য মরেছেন? কোনোদিন নিজের বাড়ি ঘরে থাকেননি। পুলিশের মার খেয়ে হাতের আঙুল ভেঙে গিয়েছিল, টিবি হয়েছিল, বিনা চিকিৎসায় আমার কোলে মাথা দিয়ে মরেছেন। সেসব কিসের জন্য? এই দেশের জন্য। সে কথা আমাদের মনে রাখতে হবে না? সেই জন্য তুমি পুলিশের সঙ্গে লড়াই করবে? শুধু পুলিশ কেন, দরকার হলে মিলিটারির সঙ্গেও লড়তে হবে। গোটা ব্রিটিশ জাতের বিরুদ্ধে লড়তে হবে। সারা পৃথিবীতে যুদ্ধ লেগেছে, এই তো সুযোগ। দেখিস শিগগিরই ব্রিটিশরা এদেশ ছেড়ে পালাবে, তার আগে ওদের প্রচণ্ড মার দিতে হবে। সেজন্য আমরা তৈরি হচ্ছি, বুঝলি? আর বেশি দিন নেই। আমাকে এসব কথা কেন বলছো? আমি আর কি বুঝি? শ্রীলেখা, তোর জন্য আমার মন ছটফট করে। শিগগিরই আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে চলে যেতে হবে, কলকাতা ছেড়ে দিয়ে কাজ করতে হবে গ্রামে গিয়ে। কিন্তু তোকে ছেড়ে আমি থাকবো কি করে? সূর্যদা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুত্তেরই বিয়ে? কি হবে বিয়ে করে? বিয়ে করে শুধু বাচ্চা মানুষ করবি আর মোটা হয়ে পাঞ্চি ববি? তার চেয়ে চল আমার সঙ্গে। আমাদের কোনো বাড়িঘর থাকবে না, আমরা গাছতলায় নদীর ধারে শুয়ে থাকব। যখন যা জুটবে তাই খাবো। বিপ্লবীদের সাহায্য করব, থানায় আগুন জ্বালব।
দিনের বেলায় লুকিয়ে থাকবো বন জঙ্গলে। সেই জীবনটা ভালো নয়? হয়তো তুই কিংবা আমি কিংবা দুজনেই মরে যাব, কিন্তু তাতে কি হবে? মরার আগে একটা শান্তি থাকবে যে আমরা দেশের জন্য কিছু করেছি। সূর্যদা, আমায় ক্ষমা করো, আমি এসব পারবো না। সূর্য একসঙ্গে এত কথা কখনো বলেনি। তার মুখ লাল হয়ে গেল, চাপা উত্তেজনায় সে কাঁপছে। শ্রীলেখার চোখের দিকে চোখ রেখে ফিসফিস করে বলল, তুই কেন ভয় পাচ্ছিস? কোনো ভয় নেই, চল আমার সঙ্গে বেরিয়ে চল, দেখবি আর কোনো ভয় লাগবে না। আমি পারবো না, আমায় ক্ষমা করো। তোর বিয়ে করতে এত শখ? বিয়ে তো অনেক মেয়েই করে, এর মধ্যে কি আছে? না, শুধু সেজন্য নয়, আমি বাড়ি ছেড়ে যেতে পারবো না। তুমি বুঝতে পারছো না, তোমরা ছেলে, তোমাদের কথা আলাদা, আমি মেয়ে। কেন? প্রীতিলতা যায়নি? কেউ তার নিন্দে করে? আমি খুব সাধারণ মেয়ে। শ্রীলেখা, তোকে ছেড়ে আমি যেতে পারবো না। অন্য কারোর সঙ্গে তোর বিয়ে হবে এটা আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। তোকে আমার চাই। সূর্যদা, আমায় ক্ষমা করো। সূর্য একটা বিরাট দীর্ঘশ্বাস ফেলে চুপ করল। দ্বিধাবিভক্ত যাতনায় মুখখানা তার কুঁকড়ে গেছে, সে আর কথা খুঁজে পাচ্ছে না। শ্রীলেখার শরীরে একখানা আটপৌড়ে শাড়ি জড়ানো, সদ্য ঘুম থেকে উঠে আসার চিহ্ন তার চোখে মুখে, এবং সে ভয় পেয়েছে। তার বিয়ের আর মাত্র 3 সপ্তাহ বাকি। এ সময় সূর্যর চলে আসার পরিণাম যে কি সে বুঝতে পারছে না। এর আগে 2 বার তার বিয়ে ঠিক হয়েও ভেঙে গেছে। বাবা মা সব সময় তার নিন্দামন্দ করে, সে আর কত সহ্য করবে? সূর্যকে চুপ থাকতে দেখে শ্রীলেখা আবার আস্তে আস্তে বলল, সূর্যদা, আমি হয়তো অনেক দোষ করেছি, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমার সত্যি সত্যি দাদার মতন, তুমি ওসব কথা আমাকে আর বলো না। সূর্য বিষণ্ণভাবে বলল, শ্রীলেখা, তোকে আমার চাই। আমি মনে মনে তোমারই থাকবো, কিন্তু তুমি আর কোনোদিন এভাবে এসো না। মনে মনে নয়, আমি তোকে সব সময় চাই। তুই পাশে থাকলে আমি অনেক কিছু করতে পারবো। ওসব আমার জন্য নয়, আমি তোকে তৈরি করে নেব। তুই আমাকে বিশ্বাস করতে পারবি না? তোকে কোনো কষ্ট পেতে দেব না, তুই চলে আয় আমার সঙ্গে। আমি উপরে যাচ্ছি, তুমি আর এসো না। সূর্যর মুখ থেকে বিষণ্ণতা মুছে গেল, আর 2 সিঁড়ি উঠে এসে শ্রীলেখাকে বাঘের মতন জড়িয়ে ধরে অদ্ভুত তীব্র গলায় বলল, তোকে আমার চাই। দিনের বেলা সিঁড়ির মাথায় এরকম ঘটনায় শ্রীলেখা এত অসম্ভব ভয় পেয়ে গেল যে ভয় তাকে প্রচণ্ড শক্তি এনে দিল। প্রাণপণে এক ধাক্কা দিল সূর্যকে। সূর্যের মতন বলশালী যুবাও সে ধাক্কা সইতে পারল না, হুড়মুড় করে গড়িয়ে পড়ে গেল 2-3 সিঁড়ি। সেই আওয়াজ শুনে বাদল আর নিখিল রঞ্জন বেরিয়ে এলো বাইরে। সূর্য ওদের দিকে ভ্রুক্ষেপ করল না, শ্রীলেখার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুই আমার কথা শুনলি না, তাহলে আমিও তোকে শান্তিতে থাকতে দেব না। আমি ফিরে আসি, তারপর তোর জীবনটাও আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। নিখিল রঞ্জন উঠে এসে সূর্যর পিঠে হাত রেখে বলল, সূর্য, এ কি করছো? শান্ত হও, শান্ত হও। বড়দির বিয়ের দিন আমি প্রথম ধুতি পরি। মা আমাকে গোলাপি রঙের সিল্কের পাঞ্জাবি ও জরিপার ধুতি পরিয়ে দিয়েছিল, এবং ফুল ফুল আঁকা সাদা পাম্প শু। 2-3 বার আছাড় খেয়ে ধুতিটা আমি মোটামুটি কায়দা করে নিয়েছিলাম, কিন্তু নতুন জুতোর জন্য আমার পায়ে ফোসকা হয়ে যায়, ফলে জুতোর মধ্যে তুলো লাগাতে হয়। খুব আনন্দ হয়েছিল বড়দির বিয়েতে। 7 দিন ধরে আমরা তালতলার বাড়িতেই ছিলাম। বিয়ের দিন সকাল থেকেই গেটের সামনে সানাই বসেছিল। সানাইয়ের বাজনার থেকেও আরও বেশি মজা লেগেছিল যে লোকটি পোঁ করে থাকে তাকে দেখতে। একজন বেটে মতন লোক সারা দিন রাত ধরে শুধু সানাইতে পোঁ করে যায়। সারা দিন ধরে তত্ত্ব গেল তত্ত্ব এলো। কি বিরাট বিরাট 2খানা মাছ এলো বরের বাড়ি থেকে। বরদিকে গায়ে হলুদ মাখিয়ে চান করানো হলো।
মা বড়দিকে বলে দিল, দুপুরবেলা ঘুমোবি, আজ একদম ঘোরাফেরা করবি না। বিয়ের কনেকে দুপুরে ঘুমোতে হয়, এই নিয়ম। আমার খুব ইচ্ছে ছিল নেমন্তন্নের সময় জল কিংবা নুন পরিবেশন করার, কিন্তু আমাকে কিছুই করতে দেওয়া হলো না। আমাকে বলা হলো বরযাত্রীদের কাছে বেল ফুলের মালা নিয়ে যেতে, কিন্তু সেটা তো মেয়েদের কাজ, তাই আমি নিইনি। বর এসেছিল একটা হাঁসের পিঠে চড়ে, মানে একটা মোটর গাড়ি, সেটাতে ফুল দিয়ে হাঁসের মতন সাজানো। সে মোটর গাড়ির পাদানিতে দুপাশে দুজন লোক দাঁড়িয়েছিল। তাদের এমন পোশাক ঠিক যেন ইতিহাস বইয়ের সৈন্য। জামাইবাবু খুব রোগা আর লম্বা, টকটকে ফর্সা রং, চুলগুলো কোঁকড়া, তার দু হাতে 3টে আংটি। তিনি গদিমোড়া চেয়ারে বসে খুব ঘামতে লাগলেন। একজন লোক ময়ূরের পালকের পাখা দিয়ে তাকে হাওয়া করতে লাগল। জামাইবাবু দারুণ বিদ্বান, ডবল MA পাস। তিনি কারোর চোখের দিকে সোজাসুজি তাকান না, সব সময় মাথা নিচু করে থাকেন। জামাইবাবু থাকেন খড়গপুর, বিয়ের পর বড়দিকে খড়গপুর নিয়ে চলে যাবেন। সন্ধ্যের পর থেকেই বাড়িটা লোকে একেবারে ভরে গেল। বড়বাবু গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে হাত জোড় করে নমস্কার করছেন। জ্যাঠামশাইয়ের সঙ্গে বড়বাবুর যে ঝগড়া হয়েছিল, আজ কিন্তু সেটা দেখে কেউ বুঝতে পারবে না। জ্যাঠামশাই একদম সাজ পোশাক করেননি, ফতুয়া পরে ঘোরাঘুরি করছেন। মাঝে মাঝে এসে বড়বাবুর সঙ্গে ব্যস্ত হয়ে কথা বলে যাচ্ছেন। বাবা আছেন মিষ্টির ঘর পাহারায়। সাধু কাকা অবশ্য বেশিরভাগ সময় নিজের ঘরেই বসে রইলেন। সাধু কাকাকে কেউ চেনে না। বিষ্ণু, দীপ্তি, অংশু, রেণু ওরাও এসেছে নেমন্তন্ন খেতে। সুপ্রকাশদা আসতে পারেননি। বিষ্ণুর সঙ্গে কয়েকদিন আমার কথা বন্ধ ছিল, কিন্তু আজ আমি নিজে থেকেই ভাব করে নিলাম, আজকের দিনে কি বিষ্ণুর সঙ্গে কথা না বলে থাকা যায়? ওরা কিন্তু কেউ ধুতি পরেনি। রেণু ফাজলামি করে আমার ধুতি খুলে দেবার চেষ্টা করছিল, কিন্তু আমার কোমরে বেল্ট বাঁধা, অত সহজে খুলবে না। রেণু মাথায় লাল রিবন, সাদা সিল্কের ফ্রক পরে এসেছে। কিছুদিন আগে ওর কান বেঁধানো হয়েছে, সেজন্য কানে এখনো একটু একটু ঘা। ওর কানে ব্যথা দিলে এত লোকজনের সামনে বোধহয় কেঁদে ফেলবে। আমার কাজ হলো সারা বাড়ি ঘুরে বেড়ানো, একবার ছাদে কিংবা বারান্দায় খাবার জায়গায়, কিংবা একতলায় বর যেখানে বসেছে সেই আসরে, কিংবা যে ঘরে বরদিকে সাজানো হচ্ছে। কিন্তু সব জায়গাতেই আমরা তাড়া খাই। যেখানেই যাই কেউ না কেউ বলে, এই ছোটরা এখানে কি করছিস, নিচে যা। আবার নিচে গেলে বলে, ওপরে যা। দীপ্তি অবশ্য শাড়ি পরে এসেছে, ওকে বেশ বড়ই দেখাচ্ছে। ও অনায়াসেই বড়দের দলে ভিড়ে গেল। আমরা কেউই আগে খাবো না বলে ঠিক করেছিলাম, কিন্তু আমাদের জোর করে ফার্স্ট ব্যাচে খাইয়ে দেয়া হলো। কেউ বারণ করার আগেই আমরা একটা করে পান খেয়ে নিলাম, কিন্তু আমার জামাতেই শুধু পানের পিক লেগে গেল। আগে খাইয়ে দিক আর নাই দিক, আমরা কেউ ঘুমোবো না, বিয়ে দেখব। লগ্ন অনেক দেরিতে। রেণুটা এমন ক্যাবলা, ওর ঘুমে চোখ দুটো ছোট হয়ে এলো। আমি ওকে চিমটি কেটে জাগিয়ে রাখতে চাইলাম। রেণু নিজেই নিজের হাতে 2-1 বার চিমটি কাটল। তারপর একটু বাদে দেখি রেণু নেই। আর একটু বাদে দেখলাম সাধু কাকার ঘরে রেণু অঘরে ঘুমোচ্ছে। উঠোনের ছবি আঁকা পিঁড়িতে জামাইবাবুকে এনে বসানো হলো। 3 জন বাঘা বাঘা পুরুত মন্ত্র পড়তে লাগলেন জোরে জোরে। সেই প্রথম আমরা বুঝতে পারলাম জামাইবাবু একটু তোতলা। প্রতিটি কথা বলছেন থেমে থেমে। মাঝে মাঝে মধুকে বলছেন মধু। আমি একটু আড়ালে এসে বললাম, এ মা, জামাইবাবু তোতলা। বিষ্ণু গম্ভীরভাবে আমাকে ধমক দিয়ে বলল, ছি, ও কথা বলতে নেই, ডবল MA পাস না। আমার তখন ভয় হতে লাগলো, বড়দি জামাইবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হেসে ফেলবে না তো? তাহলে কি হবে? বিষ্ণুকে বললাম, চল বড়দিকে দেখে আসি। অংশুর বোধহয় ঘুম পেয়েছে, ওর আর ভালো লাগছে না। ও বিষ্ণুকে বলল, এবার বাড়ি যাবি না? বিষ্ণু বলল, কি করে যাব, মাদের তো এখনো খাওয়াই হয়নি, তুই ঘুমোবি? ঘুমিয়ে পড়লে ওর আত্মসম্মানে লাগবে বলে ও ঘুমোতেও চায় না। বড়দির ঘরে খুব মেয়েদের ভিড়। ঠেলে ঠুলে আমরা ভেতরে ঢুকে গেলাম।
ইস, কি সুন্দর সাজিয়েছে বড়দিকে। টকটকে লাল রঙের শাড়ি, সারা গায়ে ঝলমল করছে গয়না, মুখময় চন্দনের ফোঁটা, কানে কানপাশা, কপালে ঝুলছে টিকলি। কাছে গিয়ে দেখি বড়দির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বড়দিকে সাজাবার ভার নিয়েছে মা। পাউডারের পাফ দিয়ে বড়দির গালে বুলোতে বুলোতে মা ফিসফিস করে বলছে, এই কি করছিস কি? বোকামে, সব সাজ নষ্ট হয়ে যাবে। বড়দির পেছনেই দাঁড়িয়ে দীপ্তি। বড়দিকে দেখে ওরও চোখ ছলছল করছে দেখলাম। হঠাৎ দরজার কাছে আওয়াজ শোনা গেল, ভিড় ছাড়ো, ভিড় ছাড়ো। তাকিয়ে দেখি জ্যাঠামশাইয়ের বন্ধু অনাদি জ্যাঠামশাই। অনাদি জ্যাঠামশাই খুব ভালো ছবি তোলেন। উনি বড়দির ছবি তুলতে এসেছেন। দরজার কাছ থেকে মেয়েদের ভিড় প্রায় ঠেলে ঠুলেই সরানো হলো। অনাদি জ্যাঠা স্ট্যান্ডের ওপর বসানো মস্ত বড় ক্যামেরাটা ঠিক করলেন। তারপর মস্ত বড় একখানা কাপড়, যেটার একদিকে লাল আর একদিকে কালো, সেই কাপড়খানা দিয়ে অনাদি জ্যাঠা ক্যামেরা ও নিজের মুন্ডু সম্পূর্ণ ঢেকে ফেললেন। বেশি আলোর ব্যবস্থার জন্য দুখানা হ্যাজা কেনে রাখা হলো ঘরের মধ্যে। অনাদি জ্যাঠা ছবি তুলবেন। আমরা প্রায় নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষা করতে লাগলাম। হঠাৎ অনাদি জ্যাঠা কালো কাপড় থেকে মুন্ডু বার করে হুঙ্কার দিয়ে উঠলেন, এ কি, মেয়ের চোখে জল কেন? মা তাড়াতাড়ি বলে উঠলেন, ওর চোখে পাউডার লেগে গেছে তো। আমি কি শুভ দিনে কান্নার ছবি তুলব নাকি? মা নিজের আঁচল দিয়ে বড়দির চোখ মুছিয়ে দিলেন। অনাদি জ্যাঠা আবার কালো কাপড়ে মুখ ঢেকে ফেললেন। সেই অবস্থাতেই হুকুম করলেন, মুখ তোলো, কোণের মুখ আরো উঠবে। মা বড়দির থুতনি ধরে মুখ উঁচু করে দিলেন। হাসো। বড়দির ঠোঁট কাঁপছে, আবার মুখ নিচু করতে যাচ্ছিল। অনাদি জ্যাঠা বকুনি দিলেন, হাসো, একদম নড়বে না। বড়দি ঠোঁট খুলে হাসার চেষ্টা করল। ভিজে চোখ তখনও টলটল করছে, ঠোঁটে হাসি। সেই অবস্থাতেই বড়দির ছবি অবিনশ্বর হয়ে রইল। ভিড়ের মধ্যে খুব গরম লাগছিল বলে আমি আবার বাইরে চলে এলাম। বিষ্ণু আমাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে বাদল, সূর্যদা কই রে? সূর্যদাকে তো একবারও দেখিনি। আমি চুপ করে রইলাম। আজ সারাদিনে এ বাড়িতে কেউ সূর্যদার কথা একবারও উচ্চারণ করেনি। তাই থেকেই আমি বুঝেছি সূর্যদার কথা বলা আজ নিষেধ। সূর্যদা তো হিংসুটে, বড়দির বিয়েতে সবাই আনন্দ করুক এটা চায়নি, তাই সূর্যদাকে কেউ আসতে বলেনি। কিন্তু আমার প্রাণের বন্ধু বিষ্ণুকে এই কথাটা না বললে চলে কি করে? অথচ অংশু রয়েছে যে। আমি অংশুকে বললাম, তুই একটু যা তো, বিষ্ণুর সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। অংশু বলল, আমাকে বলবি না? না, শুধু বিষ্ণুর সঙ্গে। অংশু রেগে গিয়ে বলল, তাহলে আমি মাকে বলে দেব যে তোমরা প্রাইভেট কথা বলছো। ঠিক আছে, তাহলে বলবো না। একটু বাদে আমি আর বিষ্ণু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চট করে অংশুকে কাটিয়ে নিচে এসে সিঁড়ির তলায় লুকিয়ে রইলাম। উঁকি মেরে দেখলাম অংশু ওপরে উঠে গেল। তখন আমি বললাম, জানিস, সূর্যদানা বড়দিকে বিয়ে করতে চেয়েছিল। বিষ্ণু এত জিনিস বোঝে, কিন্তু এই কথায় হতভম্ব হয়ে গেল। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে বলল, যা, তা কখনো হয়? আমি জোর দিয়ে বললাম, হ্যাঁ রে, আমাকে নিজের মুখে বলেছে, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে। সেই যে যেদিন ধর্মঘট হলো। এক বাড়িতে আবার বিয়ে হয় নাকি? এখন তো জ্যাঠামশাইয়ের বাড়ি আর আমাদের বাড়ি দুটো আলাদা বাড়ি। তাহলেও বর আবার কনেকে আগে থেকে কখনো চেনে নাকি? সূর্যদা আমাকে বলেছিল কেন? সূর্যদাকে জিজ্ঞেস করতে হবে তো কথাটা। সূর্যদা এখন কোথায়? কি জানি। তুই জানিস না? সূর্যদা ৩-৪ দিন আগে বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে। বিষ্ণু একটুক্ষণ কি যেন ভাবল, তারপর আপন মনে বলল, সূর্যদার খুব সাহস। আমি খানিকটা অভিমানের সঙ্গে বললাম, ঘেঁচু সাহস। এই তো সূর্যদা বলেছিল আর কেউ বড়দিকে বিয়ে করতে পারবে না। বিয়ে তো হলো,
সূর্যদা কি করলো? বিষ্ণু হঠাৎ অন্যদিকে কথা ঘুরিয়ে বলল, হ্যাঁ রে বাদল, বিয়ে মানে কি রে? এর উত্তর আমিও ঠিক জানি না, তবু বললাম, বিয়ে হয় এরকম নিয়ম আছে। কেন হয়? বিয়ে হলে কি হয়? বিয়ে হলে ছেলে মেয়ে হয়, বড়দের এবার ছেলে মেয়ে হবে। বিয়ে না হলে কেন হয় না? আমিও জানি না ভাই, দীপ্তির শিগগিরই বিয়ে হবে, তখন ওকে জিজ্ঞেস করবি। দীপ্তিটা ভীষণ হিংসুটে, ও বলবে না। এ সময় একসঙ্গে অনেক উলু ও শাঁখের আওয়াজ শোনা গেল। বিয়ে বোধহয় শেষ হয়ে যাচ্ছে, এই ভেবে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলাম। তখন বরদিকে পিঁড়ির উপর বসিয়ে জামাইবাবুর চারদিকে ঘোরানো হচ্ছে। আমি ভেবেছিলাম বিয়ে দেখাটা দারুণ একটা ব্যাপার, কিন্তু একটু পরেই একঘেয়ে লাগলো। খালি মন্ত্র পড়া আর মন্ত্র পড়া। বিষ্ণুদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। রেনু কোথায় সে কথা সবাই ভুলে গেছে। আমার মনে পড়ল, সাধু কাকার ঘরে গিয়ে দেখি রেনু দেয়ালের ধার ঘেঁষে ঘুমোচ্ছে। আমি গায়ে হাত দিয়ে ডাকতেই ধড়ফড় করে উঠে বসল। বড় বড় চোখ মেলে জিজ্ঞেস করল, বিয়ে হয়ে গেছে? আমি বললাম, প্রায় শেষ হয়ে গেল, তুই তো কিছুই দেখলি না। রেনু তখন এক ছুটে চলে গেল বিয়ের আসরে। আর সে সেখান থেকে নড়বে না, ওর ঘুম একদম ছুটে গেছে। অংশু জোর করে টানতে টানতে নিয়ে গেল রেনুকে। বিষ্ণুদের ঘোড়ার গাড়ি চলে যাওয়ার পর আমি দেখলাম বাড়ির সামনের রাস্তায় এঁটো কাটার পাহাড় জমেছে। কয়েকজন কাঙালি হুমড়ি খেয়ে পড়েছে তার উপর। একদল কুকুর ঘেউ ঘেউ করছে তাদের পাশে। আলো ঝলমল বিয়ে বাড়ির পাশে সব সময়ই এক দৃশ্য থাকবে। তবু সেদিন মধ্যরাত্রে ওই দৃশ্য যেন আমি প্রথম দেখলাম মনে হলো। পরদিন আমার ঘুম ভেঙেছিল খুব ভোরে। সারা বাড়ি তখন ঘুমন্ত। খুব হিসি পাওয়ার জন্যেই ঘুম ভেঙে যায়। আমি বাথরুমে গিয়েছিলাম, কিংবা হয়তো ঘুমের মধ্যে আমি শুনেছিলাম লোহার গেইটে ঝনঝন শব্দ, কিছু একটা কোলাহল। 3 তলার বারান্দা থেকে দেখলাম বাগান পেরিয়ে লোহার গেইটের ওপাশে দাঁড়িয়ে আছে সূর্যদা। গেইট তালাবন্ধ। গেইটের এপাশে দারোয়ান আর জ্যাঠামশাই। সূর্যদার চুল উস্কো খুস্কো। কি কথা হয়েছিল আমি কিছুই শুনতে পাইনি, দৃশ্যটা শুধু দেখেছি। সেই অবস্থায় নিচে নেমে যাবারও সাহস পাইনি, তাহলে জ্যাঠামশাইয়ের কাছে দারুণ বকুনি খেতাম। সূর্যদা নিশ্চয়ই চেঁচামেচি করেনি, তাহলে 3 তলা থেকেও শোনা যেত। বোধহয় সূর্যদা অনুনয় বিনয় করে কিছু বলছিল, জ্যাঠামশাই বরং রাগারাগি করছিলেন। তারপর দারোয়ান দৌড়ে গিয়ে বড়বাবুকে ডেকে নিয়ে এলো। বড়বাবু রাত্রে নিজের বাড়ি ফেরেননি। সূর্যদা এসে যাতে কোনো গণ্ডগোল না করে সেই জন্যই বড়বাবু থেকে গিয়েছিলেন সম্ভবত। বড়বাবু কী সব বলতে লাগলেন। আমি রেলিংয়ে থুতনি ঠেকিয়ে সেদিকে তাকিয়ে রইলাম। গেটের তালা খোলা হলো না। সূর্যদা একসময় মুখ ফিরিয়ে হনহন করে হেঁটে চলে গেল। সে ভোরবেলা সূর্যদাকে দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। সূর্যদাকে আর কেউ ভালোবাসে না, আমি ভালোবাসি। আমি যদি নিজের প্রাণ দিয়েও সূর্যদার জন্য কিছু করতে পারতাম তাতেও রাজি ছিলাম, কিন্তু কি করব? সূর্যদা বোধহয় একবার বর্দির সঙ্গে শুধু দেখা করতে চেয়েছিল। বাসর ঘরে বর্দি, আরও অনেকে ঘুমিয়ে রয়েছে। চুপি চুপি বর্দিকে ডেকে আনবো, কিন্তু বুঝলাম তাতেও কোনো লাভ নেই। বর্দি সূর্যদাকে চলে যেতে বলেছিল। সূর্যদাকে কেউ নেমন্তন্ন খেতেও দিল না। একবার ইচ্ছে হলো সূর্যদার নাম ধরে চিৎকার করে ডাকি, তাও ডাকা হলো না। সূর্যদা সেই যে দারুণ অপমানিত হয়ে চলে গেল এ বাড়ি থেকে, তারপর আর বেশ কয়েক বছর আমি সূর্যদাকে দেখিনি।